এর আগের এপিসোডে আপনারা দেখেছিলেন সুখদেবের মেয়ে গৌরীর মৃত্যু হয়ে যায় এবং সে তার মেয়েকে বাঁচানোর চেষ্টায় মন্দির থেকে চার্চ পর্যন্ত ছুটে যায়, কিন্তু সব জায়গাতেই নিরাশ হয়ে সে তার মৃত মেয়েকে কাঁধে তুলে নিয়ে স্যাটেনিক সোসাইটির সেই শয়তানের মন্দিরে এসে হাজির হয়। এরপর সুখদেবের কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি ভয়ানকভাবে হাসতে শুরু করল। তারপর হঠাৎ সে গম্ভীর হয়ে যায় আর গম্ভীর স্বরে সুখদেবকে বলে, তোমার মেয়েকে শয়তানের মূর্তির সামনে শুইয়ে দাও। সুখদেব ঠিক এমনটাই করল। সেই বৃদ্ধা মহিলাটি শয়তানের মূর্তির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, হে শয়তানের দেবতা, তোমার মেয়েকে এই দুনিয়ায় আসার জন্য একটা মাধ্যমের দরকার ছিল। এই মেয়েটির মৃত শরীর তোমার মেয়ের জীবন ফিরে পাওয়ার একমাত্র উপায়। শয়তানের মেয়ে, এসো, এই দেহে মিশে যাও। বৃদ্ধা মহিলার কথাটি শেষ হতে না হতেই এক ভয়ানক বিস্ফোরণ ঘটল। হঠাৎ করেই সেই জায়গার সবকিছু যেন নড়ে উঠল। আর এসব দেখে সুখদেবের চোখ আতঙ্কিত হয়ে উঠল। হঠাৎ করেই সুখদেবের মেয়ে গৌরীর চোখ খুলে যায়। সে এক ঝটকায় উঠে বসে। তারপর তার বাবা সুখদেবের দিকে তাকায়। নিজের মেয়েকে উঠে বসতে দেখে তিনি এক ছুটে নিজের মেয়ের কাছে এসে উপস্থিত হন। হ্যাঁ, তুই ঠিক হয়ে গেছিস গৌরী, আমি তোকে বলেছিলাম না আমি তোর কিছু হতে দেব না। হ্যাঁ বাবা, আমি একদম ঠিক হয়ে গেছি আর এখন বেশ ভালো অনুভব করতে পারছি। একটা অসীম শক্তি অনুভব হচ্ছে আমার। তখনই সেই বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর সুখদেবের কানে আসে। তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু কিছু শর্ত আছে। বৃদ্ধার এই কথা শুনে সুখদেব জিজ্ঞাসু দৃষ্টিতে ওই বৃদ্ধার চোখের দিকে তাকিয়ে রইল। মনে রেখো, আজকের পর থেকে তুমি ওই ভগবানের পুজো করবে না যাকে এতদিন ধরে পুজো করে আসছিলে। এমনকি তোমায় তোমার ঘরের পুজো করার সামগ্রী আর ভগবানের মূর্তিটাও নিজের ঘর থেকে আর নিজের মন থেকে দূরে রাখতে হবে। যদি ভুল করেও তোমার পা কখনো মন্দিরের ভেতর চলে যায়, তাহলে তোমার আর শয়তানের মধ্যে সওদাভঙ্গ হবে। ওই বৃদ্ধা মহিলার কথা শুনে সুখদেব দৃঢ় কণ্ঠে বলল, আমি রাজি আছি। আমার মেয়েকে বাঁচানোর জন্য মন্দির থেকে গির্জা পর্যন্ত আমি ছুটে বেরিয়েছি। সুখদেবের কথা শুনে ওই বৃদ্ধা মহিলার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি খেলে গেল। সুখদেব তার মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। বাড়িতে পৌঁছে গৌরী অদ্ভুতভাবে সমগ্র বাড়িটাকে দেখতে লাগল। সুখদেব তার মেয়ে গৌরীর দিকে তাকিয়ে বললেন, কি রে মা, এভাবে কি দেখছিস? এটা আমাদেরই ঘর। হঠাৎ করেই গৌরীর ঠোঁটের কোণে একটা রহস্যময়ী হাসি ফুটে ওঠে। হঠাৎ করে তার চোখের রংটা গাঢ় নীল হয়ে যায়। জল জল করে ওঠে তার দুই চোখ। গৌরী সুখদেবের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ আমি সব জানি বাবা, রাত অনেক হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে খুব। এই প্রথমবার সুখদেব তার মেয়েকে দেখে এবং তার গুরুগম্ভীর আওয়াজ শুনে বেশ খানিকটা ভয় পেয়ে যায়। সুখদেব দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের বিছানায় এসে শুয়ে পড়ে। তারপর সে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। পরদিন ভোরে বিমলা কাকি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে যান, কিন্তু আসল সত্য এই যে সে পুরো রাত ঘুমোতেই পারেনি। হঠাৎ করেই তার চোখের সামনে দিয়ে যেন গৌরীর সুন্দর মুখটা ভেসে গেল। গৌরীর কথা মনে পড়তেই তার বুকটা ফেটে যায়। তাই তিনি সোজা সুখদেবের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বিমলা কাকিমা সুখদেবের বাড়ির সামনে আসতেই নিজের মনে মনে বলল, নিজের মেয়ের মৃত্যুর শোকে সুখদেবের মাথাটাই যেন একেবারে খারাপ হয়ে গেছে। বেচারার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু যাই হোক, গৌরী শেষকৃত্য করাটাও তো জরুরি। এইটুকু বলেই
বিমলা কাকি সুখদেবের ঘরের দরজার কড়াটা জোরে জোরে নাড়াতে আরম্ভ করল। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলে যায়, কিন্তু দরজাটা যে খুলল তাকে দেখে প্রচণ্ড ভয়ে আর আতঙ্কে বিমলা কাকির চোখ বিস্ফারিত হয়ে গেল। কারণ দরজাটা খুলেছিল গৌরী। বিমলা কাকি ভয়ে কাঁপতে কাঁপতে গৌরীর দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো মারা গিয়েছিলে গৌরী। এটা অসম্ভব, অসম্ভব এটা না। এমন সময় বিমলা কাকি সুখদেবের কণ্ঠস্বর শুনতে পান। সুখদেব নিজের ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সোজা গৌরীর পাশে এসে দাঁড়িয়ে পড়লেন। কে বলেছিল যে আমার মেয়ে মারা গেছে? এইটুকু বলে সুখদেব তার মেয়ে গৌরীকে বলল, তুই তোর ঘরে যা গৌরী। গৌরী রহস্যময় ভাবে এবং বিমলা কাকির দিকে এক অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। সুখদেব নিজের বাড়ির বাইরে বেরিয়ে এলো। এমনটা প্রথমবারই হলো যখন সুখদেব বিমলা কাকিকে তাদের বাড়িতে ঢুকতে বারণ করলেন। বিমলা কাকি সুখদেবের দিকে তাকিয়ে বললেন, সুখদেব, আমার মনটা জানি কেন খুব ডাক ডাকছে। কি জানি তুমি সেই ভুলটা করনি তো, যেটা তোমার একেবারেই করা উচিত নয়। ভুলভাল বলো না কাকি, আমার মেয়ে অসুস্থ ছিল। এটা সত্য নয় সুখদেব, আমি নিজের চোখে দেখেছিলাম গৌরী মারা গিয়েছিল। সত্যি করে বলো, ও কি করে বেঁচে ফিরল? কোথাও তুমি ওই কাজ করে বসনি তো, যেখান থেকে ফিরে আসা সম্ভবই নয়? বলো বলো সুখদেব। আমি তোমার কোনো প্রশ্নেরই জবাব দিতে বাধ্য নই কাকি। আর হ্যাঁ, আজকের পর থেকে আমার বাড়ি এসো না। এইটুকু বলেই সুখদেব দ্রুত পায়ে নিজের বাড়ির ভেতর প্রবেশ করল। বিমলা কাকি কাঁপতে কাঁপতে নিজের ঘরে পৌঁছলেন। তখন সকাল 10টা বাজে। দাসপুর গ্রামের সকল সম্মানীয় ব্যক্তিরা একটা বটগাছের নিচে জমায়েত হয়েছেন। তখনই এক লম্বা চওড়া সুঠাম দেহধারী বৃদ্ধ ব্যক্তি তাঁদের সকলের সামনে এসে দাঁড়িয়ে হঠাৎ করেই বললেন, আমি জানি কাল রাতে একটা ভয়ানক বিস্ফোরণ হয়েছিল। এমন বিস্ফোরণ যেটা শুনে শুধু গ্রামবাসীরাই নয়, মন্দিরের পুরোহিতও প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। আমি এই ব্যাপারে আমাদের দাসপুরের অনেক পুরনো তান্ত্রিকের কাছে সন্ধান করতে গিয়েছিলাম। তিনি শুধু বললেন যে আজ থেকে সকল গ্রামবাসীরা পুজোর প্রস্তুতি যাতে নেয় আর নিজের মনে ঈশ্বরের প্রতি আস্থা আরও দৃঢ় করে ফেলে। তখনই ভিড়ের মধ্যে থেকে কালুয়া নামের এক কৃষক হঠাৎ করেই বলে উঠল, এর তো কোনো মানেই নেই মোড়ল মশাই। কাল রাতের বিস্ফোরণে বাচ্চা, বৃদ্ধ আর মহিলারাও খুব ভয় পেয়ে আছে। সাধু বাবা বিস্ফোরণের কারণ না বলে শুধু জ্ঞান ঝাড়ছেন। মোড়ল মশাই একটু রাগান্বিত দৃষ্টিতে কালুয়ার দিকে তাকিয়ে বলল, উনি যা বলেছেন সেটা কর কালুয়া, তর্ক করিস না। আর হ্যাঁ, চেষ্টা করিস জমি থেকে সন্ধে হওয়ার আগেই বাড়ি ফেরার। এটাই সাধু বাবার আদেশ। কিছুক্ষণ পরেই সভা ভঙ্গ করে যে যার বাড়ি ফিরে গেল। কালুয়াও নিজের বাড়িতে পৌঁছে যায়। কালুয়ার স্ত্রী পূজা কালুয়াকে বলল, কি গো, কাল রাতে সেই ভয়ানক বিস্ফোরণের ব্যাপারে কিছু জানতে পেরেছো গো? কিছুই জানতে পারিনি। শুধু মোড়ল মশাই বললেন সবাই যেন বাড়িতে পুজো পাঠ করে। আরে সারাদিন যদি পুজোই করতে থাকি তাহলে জমিতে গিয়ে কাজ কে করবে? এইটুকু বলেই কালুয়া ঘরের বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো। এই সন্ধেবেলা কোথায় যাচ্ছ তুমি? আরে রাতের বেলায় জঙ্গলি জানোয়ার জমির মধ্যে ঢুকছে, ক্ষেতের দেখাশোনাও তো করতে হবে নাকি? শোনো না, আজ যেও না, আমার মনটা জানি না কেন খুব ঘাবড়াচ্ছে। আরে তুই ঘুমিয়ে পড় পূজা, আমাকে যেতে দে। যদি জমিতে জঙ্গলি জানোয়ার আসে তো ফসল নষ্ট হয়ে যাবে। যদি খাবারের অভাব হয় না তাহলে গ্রামের কেউ এসে দুবেলার জন্য আমাদের খাবার দিতে আসবে না। এইটুকু বলেই কালুয়া নিজের জমির উদ্দেশ্যে চলে গেল। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কালুয়া জমিতে পৌঁছতেই
চারপাশটা সাদা কুয়াশার আবরণে ঢাকা পড়ে গেল। হঠাৎ করেই আশা সেই সাদা কুয়াশাকে দেখে কালুয়া নিজের মনে মনেই বলল, অদ্ভুত তো, সন্ধ্যের পরে কুয়াশা তো বাড়ে, কিন্তু এত তাড়াতাড়ি আর এত ঘন কুয়াশা তো আজ পর্যন্ত দেখিনি। কালুয়ার কথাটা শেষ হতে না হতেই একটা ভয়ঙ্কর কালো রঙের ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎ করেই সেই ছায়ামূর্তিটা একটা ভয়ানক দর্শনা নারীতে পরিণত হলো। এইটা দেখে কালুয়া ভীষণভাবে ভয় পেয়ে গেল। এই কনকনে ঠান্ডার মধ্যেও তার শরীর থেকে যেন ঘাম বিন্দু বিন্দু হয়ে বেরিয়ে আসলো। কালুয়া নিজের শরীরের সমস্ত জোর লাগিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু তখনই সেই ভয়ানক নারী মূর্তি ঠিক যেন একটা জানোয়ারের মতোই মাটির ওপর ভর করে বিদ্যুৎ গতিতে কালুয়ার পিছনে দৌড়তে লাগলো। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক নারী মূর্তি কালুয়ার গলাটা টিপে ধরল। কালুয়া দেখল সেই মেয়েটার চোখের মধ্যে কোনো মনি নেই। তার মাথার চুল এতটাই লম্বা যে সেগুলো মাটির সাথে লুটিয়ে পড়েছে। তার মুখের মধ্যে ছিল বড় বড় আকারের ঘায়ের চিহ্ন, আর সেই বিচ্ছিরি ক্ষত স্থানের ওপর কিলবিল করছিল কতগুলো পোকামাকড়। এবং তার হাতের নখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং ভয়ঙ্কর তীক্ষ্ণ, আর দাঁতগুলো যেন ঠিক কোনো শিকারী জানোয়ারের সদন্ত। কালুয়া ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, কে তুমি? তোর কাল আমি। এইটুকু বলেই সেই ভয়ানক মূর্তি তার লম্বা ধারালো তীক্ষ্ণ নখটা কালুয়ার বুকে বসিয়ে দেয়, আর তার ধারালো দাঁতগুলো চেপে বসে কালুয়ার গলায়। কালুয়ার গলা থেকে বেরিয়ে আসা একটা ভয়ানক চিৎকার চারিদিকটাকে কাঁপিয়ে তোলে। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ানক মেয়েটি কালুয়ার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে খেল। তারপর খাওয়া হয়ে গেলেই কালুয়ার শরীরটাকে জমিতে ফেলে দিয়ে বিদ্যুৎ গতিতে জমির দিকে গিয়ে উধাও হয়ে গেল। পরদিন দাসপুরেরই একজন মানুষ সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তখনই তিনি কালুয়ার লাশটা দেখতে পেলেন। লাশটার ওপর তখন ভন ভন করছে সহস্র মাছি। লোকটি ভয়ে চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যেই কালুয়ার লাশটাকে ঘিরে গ্রামের সকল মানুষ আর গ্রামের মোড়ল মশাইকেও দেখা গেল। তাদের প্রত্যেকের চোখের মধ্যে ভয় আর আতঙ্কের ঢেউ খেলে যাচ্ছিল। তখনই সেখানে এক অতি পুরনো তান্ত্রিক সাধু এসে বললেন, আমার মনে হয় মোড়ল মশাই যে দাসপুর গ্রামে এটা প্রথম রহস্যময় মৃত্যু নয়। সুখদেবের কর্মের সাজা কি সমগ্র গ্রামবাসীরাই পাবে? আসলে সেই ভয়ঙ্কর বিস্ফোরণের রহস্যটা কি ছিল, আর আসলেই কালুয়াকে কে মারল? এই সকল রহস্যের ব্যাপারে জানতে চোখ রাখুন এই গল্পের আগামী পর্বে।